গতকালকে অ্যাপস্টিনের নতুন একটা ফাইলের কারণে ভারতের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে এবং ভারতের একদম উপরের লেভেলের বিশেষজ্ঞ মহল এবং বুদ্ধিজীবী মহলেও এটা এখন একটা দারুণ আলোচনার বিষয় হয়ে গেছে। এটা এখন এমন একটা পর্যায়ে আলোচনা শুরু হয়ে গেছে যেখানে মনে করেন ভারতের সামরিক বাহিনী, ভারতের পররাষ্ট্রনীতি সব কিছুই কি এখন ইসরায়েলের হাতে ধরা? ইসরায়েল কি এখন ভারত বিষয়ে সব সিদ্ধান্ত নিচ্ছে? এই প্রশ্নগুলো হচ্ছে, ভারতের কাছে, ভারত কি ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করছে সব বিষয়ে, পররাষ্ট্রনীতি, সামরিক নীতির ক্ষেত্রে? এখানে ঘটনাটা কি জানেন? সেটা হচ্ছে অনিল আম্বানি একটা বড় ফ্যাক্টর। এটার শুরুটা হচ্ছে এরকম: গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিল অনিল আম্বানি, সরি, গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে মোদি, তখন থেকে কিন্তু অনিল আম্বানির সাথে ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক। এমনকি গুজরাটে মোদির ইলেকশনের খরচের দেওয়ার কথা কিন্তু অনিল আম্বানির এবং আদানি, এদের দুজনের একটা কথা উঠছিল। এবং গুজরাটে যখন তিনি মুখ্যমন্ত্রী মোদি, তখন মোদি যে বিভিন্ন দেশে যাতায়াত করত, তারপরে এ, অভ্যন্তরে যাতায়াত করত, তখন যে চার্টার্ড প্লেন ইউজ করত সেটাও কিন্তু হয় আদানির নাহলে অনিল আম্বানির। এখন অনিল আম্বানির বিষয়ে গতকালকে একটা চ্যাটিং একদম ওপেন হয়ে গেছে অ্যাপস্টিনের সাথে। এক সুইডিশ মেয়ের সাথে সে রাত কাটাবে বা দিন কাটাবে, সেটার ফিক্সিং করতেছে অ্যাপস্টিন, এবং বেশ নোংরা ভাষায়। এগুলো হয়তো পাশে দেওয়াও যাবে না, পরে আমি আবার আমার চ্যানেলই বিপদে পড়বে। এই অনিল আম্বানিটা কে জানেন? এই অনিল আম্বানি হচ্ছে মুকেশ আম্বানি এবং অনিল আম্বানি দুই ভাই। এই অনিল আম্বানি কিন্তু বিতর্কিত ব্যবসায়ী অনেক আগে, সে কিন্তু ব্যাংক্রাপসিতে এখন, দেউলিয়াতে। তারপরেও তার একটা কোম্পানি আছে রিলায়েন্স স্ট্রাকচার লিমিটেড, অ্যারো স্ট্রাকচার লিমিটেড, রিলায়েন্স অ্যারো স্ট্রাকচার লিমিটেড। এই কোম্পানির সাথে হচ্ছে ডাজল রাফেলের চুক্তি ভারতের অভ্যন্তরে। ভারতে ডাজল রাফালের প্রতিনিধি হচ্ছে এই রিলায়েন্স অ্যারো স্ট্রাকচার লিমিটেড। এই কোম্পানিটার 51% শেয়ার হোল্ডার হচ্ছে ফ্রান্সের ডাজল রাফেল, আর 49% শেয়ার হোল্ডার হচ্ছে এই অনিল আম্বানির রিলায়েন্স অ্যারো স্ট্রাকচার লিমিটেড। রাফাল যখন আমদানি করা হয় তখন কিন্তু ভারতে এমনকি মামলা পর্যন্ত করা হয়েছিল যে ভারত কেন G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট প্রোডাক্টটা রাফাল নিচ্ছে না, ভারত কেন ভায়া হয়ে রিলায়েন্স অ্যারোস্ট্রাকচার, তারপরে টাটা অ্যারোস্পেস, এদের মাধ্যমে রাফাল ইম্পোর্ট করতেছে, কারণ এতে একটা কমিশন চলে যাবে বড় অঙ্কের। কিন্তু যেহেতু সামরিক বাহিনীর বিষয়ে, সাধারণত কোর্ট, কোনো দেশের কোর্টই সামরিক বাহিনীর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হস্তক্ষেপ করে না, এমনিতেই ইস্যুটা সেন্সিটিভ, সেজন্য মামলাটা খারিজ হয়ে যায়। এখন গতকালকে থেকে ভারতের অভিজ্ঞ রাজনীতিবিদরা, ভারতের নিরপেক্ষ যারা সমালোচক বা আলোচনা করে রাজনীতি নিয়ে, তারা একটা প্রশ্ন তুলছে যে ভারতের বর্তমান রাজনীতি কি ইসরায়েলের কাছে কম্প্রোমাইজ করা? ইসরায়েল কি এখন ভারতের পররাষ্ট্র বিষয়ক, সামরিক বিষয়ক সিদ্ধান্ত নিচ্ছে? কারণ আরও একটা ম্যাসিভ জিনিস বার হয়েছে, সেটা হচ্ছে ভারতের হিমাচলে একটা বিশাল অংশ জুড়ে ইহুদি বসতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং সেখানে ভারতীয় নাগরিকদেরকেও প্রবেশ নিষেধ, অথচ ভারতীয় সরকার এই স্পেসটা ইসরায়েলকে দিচ্ছে। এটা নিয়ে একটা প্রশ্ন সামনে চলে আসছে। তার মধ্যে মনে করেন মোদির সাথেও কিন্তু অ্যাপস্টিনের একটা যোগাযোগ ছিল, সেটাও আসছে। তাই এই অ্যাপস্টিন কিন্তু সর্বজন স্বীকৃত একজন মোসাদের এজেন্ট ছিলেন। দেখা যেত মোসাদের হয়ে অ্যাপস্টিন যে তার কুখ্যাত আইল্যান্ডে বিশ্বের বড় বড় রাজনৈতিক নেতা, বড় বড় ব্যবসায়ীদেরকে নিয়ে যে শিশু ধর্ষণ, তারপরে শিশু হত্যার সাথে বিভিন্ন জড়িত কাজগুলো ছিল, এখানে কিন্তু বিভিন্ন হানি ট্র্যাপ তৈরি করা হতো, কারণ তাদের দেখা গেছে তাদের সবার ছবি তুলে রাখছে, তাদের চ্যাটিংগুলো প্রিজার্ভ করে রাখছে, এগুলো দিয়ে পরে ব্ল্যাকমেল করতো। তাহলে ভারতের বর্তমান মোদি, বিশেষ করে মোদি, তারপরে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী যে পুরী সাহেব আছেন, তারপরে হচ্ছে অনিল আম্বানির মতন ব্যবসায়ী, এই লোকগুলার যেহেতু অ্যাপস্টিনের সাথে সম্পর্ক ছিল, এবং এখানে অনেক বিতর্কিত খুবই আপত্তিজনক চ্যাটিং ফাঁস হচ্ছে, তাতে কি ইসরায়েলের কাছে কম্প্রোমাইজ ভারতীয় সরকার?
এই কথাটা উঠতেছে। কারণ আরও একটা বড় আছে, সেটা হচ্ছে এই মোদী সরকারের আগে, এর আগে যে কংগ্রেস ছিল বা তার আগে যে বিজেপি ছিল, তখন কিন্তু ইসরায়েল ইস্যুতে, ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে ভারত চোখ বন্ধ করে প্যালেস্টাইনের পক্ষ নিত মানবিক কারণে। এবং ভারত কিন্তু ওই সময় প্যালেস্টাইনিদেরকে প্রচুর আর্থিক সহযোগিতা করতো, খাদ্য পাঠাইতো, ওষুধ পাঠাইতো। সেইখান থেকে হঠাৎ এখন ভারত হয়ে গেছে ইসরায়েলপন্থী, প্যালেস্টাইন বিষয়ক তেমন একটা উদারতা তাদের মধ্যে নেই। এবং ভারত কিন্তু 2014 আগে জাতিসংঘে সব সময় প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াইছে। এমনকি অনেক মুসলিম রাষ্ট্র এইভাবে দাঁড়ায় নেই প্যালেস্টাইনের পক্ষে, এবং এত সাহায্য পাঠায় নেই যত সাহায্য ভারত তাদের সামর্থ্য মতন পাঠাইত। সেখান থেকে হঠাৎ ইউটার্ন নিয়ে ইসরায়েলের প্রতি এতটা নমনীয় কেন? এবং ইসরায়েল এখন ভারতের সামরিক বাহিনীতে ব্যাপক উপস্থিতি, এবং ইসরায়েলের প্রচুর ছোট ছোট জিনিসপত্র ইসরায়েল থেকে নেওয়া হচ্ছে। এবং চরম বিতর্কিত প্যাগাসাস, ভারত একটা ভারত কিন্তু গণতান্ত্রিকভাবে বৃহত্তর বিশ্বের, এবং ভারতের কিন্তু বাক স্বাধীনতায় একটা বড় একটা ছাড় ছিল আগে, সেইখানে কিন্তু কন্ট্রোল নিয়ে আসার জন্য প্যাগাসাসের মতন বিতর্কিত সফটওয়্যার নিয়ে আসছে ইসরায়েল থেকে এই মোদী সরকার। তো সব কিছু মিলায় মানে মোদি কি আসলে ভারতকে স্যাক্রিফাইস করছে ইসরায়েলের কাছে? তার ব্যক্তিগত কুচরিত্র বা তার বন্ধুবান্ধবের ব্যক্তিগত খারাপ অভ্যাসগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য কি আসলে ইসরায়েলের কাছে ভারতের স্বার্থই বিকিয়ে দিছে? এই প্রশ্নটা কিন্তু আমি বাংলাদেশি হিসেবে করতেছি না, এই প্রশ্নটা করতেছে ভারতেরই অনেক মানে নীতি নির্ধারক পর্যায়ের মানে বিশেষজ্ঞরা, এবং বড় বড় সাংবাদিক, স্বাধীন সাংবাদিকতা করে যারা, তারা কিন্তু এই প্রশ্নটা তুলতেছে। অতএব মানে কারণ অ্যাপস্টিনের বিষয়টা তো চরম নোংরা, মানে মানবতার কোনো মানে মানবতার চরম লজ্জাজনক একটা অধ্যায় উন্মোচিত হয়েছে এই অ্যাপস্টিনে। মানে কিভাবে অমানবিক কাজগুলো করা হয়তো, শিশু হত্যা করা হয়তো, শিশুদেরকে ধর্ষণ করা হয়তো, শিশুদেরকে আগুনে পুড়ায় মারা হয়তো, এমনকি আছে যে এক মানে মানে নবজাতক শিশুর মাংস পর্যন্ত খাওয়া হয়তো। সেইখানে সেই ধরনের লোকদের সাথে ভারতের প্রধানমন্ত্রীর নাম আসতেছে, ভারতের অন্যতম প্রধান ব্যবসায়ীর নাম আসতেছে, ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর নাম আসতেছে। এটা তো ভারতের জন্য আসলেই লজ্জাজনক।